আমার অল্প কিছুদিন আগে ওপেন হার্ট করছে, তারপরে জানতে পারলাম যে মোহাম্মদপুর থানায় আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। কি মামলা হয়েছে তাও আমি জানি না। এই কান্না ৭০ বছরের এক বৃদ্ধের। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও মামলার শিকার হয়েছেন তিনি। তাদের অভিযোগ, তারা ব্যক্তিগত শত্রুতার বলি হয়েছেন। শুধু তিনিই নন, দেশজুড়ে এমন অসংখ্য ভুক্তভোগী রয়েছে। বাদ যায়নি আওয়ামী সরকার থাকাকালীন বিএনপির নির্যাতিত নেতাকর্মীরাও। ৩০-৩৫ বছর ধরে বিএনপির সাথে জড়িত আছি। আমি ৯০ দশকের ছাত্র দলের সেক্রেটারি ছিলাম এবং সাবেক ৩৩ নং মোহাম্মদপুর থানা আওতাধীন ৩৩ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক ছিলাম সাবেক। সে কে বা কাহারা আমার নামে মামলা করতে আমি জানি না। আমার দলের লোক, বিএনপির যে দলের লোক ছিল, তারা বলল যে আপনার নামে একটা মামলা হয়েছে। কি বা কাহারা, কে বা কাহারা করছে আমি বলতে পারি না। কোন থানায় মামলা হয়েছে? এটা মোহাম্মদপুর থানায় ময়ূর বিলার সামনে নাকি একটা মার্ডার হয়েছে, মানে ছাত্র বৈষম্য আন্দোলনের সময়। আমি ৩৭ বছরের একজন বৃদ্ধ মানুষ। আমি কোনো আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না। কেন, কি কারণে আমার নামে আওয়ামী লীগের সহসভাপতি নাম ধারণ করে আমার নামে একটি মামলা রুজু করে, কি কারণে রুজু করে এটা আমি বুঝতে পারি না। আমি এটার সঠিক তদন্ত এবং পূর্ণাঙ্গ বিচার চাই। বৈষম্যর বিরোধিতা না করে বৈষম্য আন্দোলনের পক্ষে নীরবভাবে সমর্থন করে গেছি। কারণ অন্যায় কখনোই এই না, সন্ত্রাস, অন্যায় এগুলোর বিরুদ্ধে সবসময় কাজ করে গেছি। যদি আমাদের মতন এই নিরীহ কর্মীরাও আজকে নির্যাতন এবং মামলার শিকার হচ্ছে শুধুমাত্র সেই সব নেতাদের কারণে, আমরা চাই তাদের যেন বিচার হোক, সুষ্ঠু এবং নির্দিষ্ট যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, এবং আমাদের মতো নিরীহ যারা অবহেলিত কর্মী ছিলাম তাদের যেন ভালো থাকতে পারে, সেই জন্য আমি অনুরোধ করছি। এবং আমারও যদি নামে কোনো চাঁদাবাজি বা কোনো সন্ত্রাসের সাথে জড়িত থাকে, আমিও আইনের প্রতি শ্রদ্ধা জানাই। আমি নিজেকে মাথা পেতে নিব যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত আহত হয়েছেন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সরকার পতনের পরপরই শুরু হয়েছে মামলা ও তদন্ত। তবে একটি মহল মামলাকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন। হত্যাসহ বিভিন্ন মামলার আসামিদের যাচাই বাছাই না করে গ্রেপ্তার করা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি জানান, আসলে যখন কোনো ধর্তব্য অপরাধে কেউ থানায় অভিযোগ দায়ের করে বা কোর্টের মাধ্যমে অভিযোগ থানায় আসে, যেটা মামলা রেকর্ড করতে হয়, সেটা আমরা মামলা রেকর্ড করে নিই। রেকর্ড করার পরে দেখা যায় যদি কোনো কারণে উদ্দেশ্যমূলকভাবে বা কোনো লোক জড়িত নেই, তাকে মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে, স্বাভাবিকভাবে সাক্ষ্য প্রমাণ না থাকলে তিনি মামলার দায় থেকে অব্যাহতি পেয়ে যাবেন। তো আমরা কাউকেই গ্রেপ্তার করছি না, যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না এমন কাউকেই আমরা গ্রেপ্তার করছি না। আমরা যাচাই বাছাই করেই গ্রেপ্তার প্রক্রিয়াটা অনুসরণ করতেছি। আইনের বিধান আছে, যদি কেউ সম্পৃক্ত না থাকেন, তদন্তে তার অপরাধের কোনো প্রমাণ পাওয়া না যায়, তো সেক্ষেত্রে চার্জশিট থেকে তার নামটা বাদ পড়ে যাবে। ঘটনা যদি সত্য হয়, যারা ঘটনা ঘটিয়েছে তারা শুধু চার্জশিটভুক্ত আসামি হবেন। হত্যা মামলা সহ বিভিন্ন মামলার বিষয় হাইকোর্টের আইনজীবীরা কালের কণ্ঠকে জানান, অনেক ভুক্তভোগী ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছেন। যেমনটি একটা বলতে পারি, তার একজন ব্যবসায়ী আছে, ওনার নাম মোরসালিন। তো ওনার বড় ভাই হচ্ছে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির একজন সম্পাদক, ওনার নাম রজ্জব আলী সুমন। তো এই ব্যবসায়িক শত্রুতার বশত তাকে একটি মামলায় একটি সিআর মামলা বলতে আসলে যে মামলাগুলো আমরা কোর্টে দায়ের করি, সেই ধরনের একটি মামলা ড্রাফটিংয়ে তার নাম ঢুকিয়ে দেওয়া হয়। নাম ঢুকিয়ে দেওয়ার পরে তাকে একটি বিশেষ গোষ্ঠী তার হোয়াটসঅ্যাপে সেই ছবিটি পাঠায়। একটা আতঙ্ক তৈরি করবার জন্যই মূলত এইটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে অর্থনৈতিক সুযোগ সুবিধা হাতিয়ে নেওয়ার জন্য আমি মনে করি এই ধরনের কাজ করছে। তো এরকম তথ্য কিন্তু আমার কাছে আরো বেশ কিছু আছে।
এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছুটা বৈরিতা বা পূর্ব শত্রুতার একটি ব্যাপার আছে, আরেকটি ব্যাপার আছে যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে যারা নেতৃত্ব দিচ্ছে বা থানায় যারা নেতৃত্ব দিচ্ছে, সেখানে একটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। সাবেক যারা নেতৃবৃন্দ ছিল তারাও এখন পরিবর্তিত পরিস্থিতিতে মাঠে তারা আবার সক্রিয় হবার চেষ্টা করছে। তো যারা বর্তমান নেতৃবৃন্দ আছে তাদের হয়তো বা ঈর্ষার একটা কারণ হতে পারে যে সাবেক যারা নেতৃবৃন্দ বা কম নিষ্ক্রিয় ছিল তারা যদি আবার মাঠে অ্যাক্টিভ হয়, আগামীতে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা একটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক লোক শহীদ হয়েছে, তাদের অনেক মামলা এখন বর্তমানে কোর্টে হচ্ছে। সেই মামলার ক্ষেত্রে একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়াচ্ছে যে অনেক ব্যক্তি তাদের নিজস্ব শত্রুতার কারণে অনেক লোককে আসামি করতে ইচ্ছুক হয়। সেক্ষেত্রে আমাদের কাছে অনেকে ফোন করে বলে যে এই কিছু আসামির অমুকের নাম দেওয়া যায় কিনা, দু একটি নাম দিতে চায়। তো আসলে এই টেন্ডেন্সি থেকে বের না হয়ে আসলে মূল প্রকৃত আসামিরা কখনো সাজা পাবে না। যে ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক, এটা আইন এবং আইনজীবী তাদের মুখ্য চাহিদা হওয়া উচিত। আমাদের জনগণের চাহিদা এটাই যে যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি হোক। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন কিছু সুযোগ সন্ধানী লোক সব সময় থাকে, যারা সুযোগ বুঝে নিজস্ব সিদ্ধি হাসিল করে নিচ্ছেন। এসব বিষয়ে খুব শীঘ্রই তারা পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দিয়েছেন। একটা নির্দেশনা ইন্টারিম গভর্নমেন্ট থেকে আছে যে বিচারিক যে আদালত এবং আদালতের প্রপার প্রসিডিওরের মধ্য থেকেই অপরাধীদের বিচার হবে। এটা কিন্তু সিরিয়াসলি তারা বলে দিয়েছে। তো এটা একটা পজিটিভ দিক। সিরিয়াসলি বলেছে কেউই অপরাধ করে থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। তাহলে ছাড় দেওয়া মানে কি? তাকে জোর করে পিটানো তো না, এবং জোর করে তার মধ্যে অন্যায় মামলাতেও না। ছাড় দেওয়া হবে না যে মামলা যদি জেনুইন হয়, সে যদি অপরাধ করে থাকে লিগ্যাল প্রসিডিওরের মধ্যে তার পানিশমেন্ট হবে। এই নির্দেশনাটা কিন্তু আছে। যে শত্রুতা, এই সুযোগ সন্ধানী যারা আছে, এই সুযোগ সন্ধানীদের কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি। সেকেন্ড ডে থেকে আমরা লক্ষ্য করছি, 6 তারিখের পর থেকেই আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি যে তারা ধমক দিয়ে চাঁদাবাজির একটা সমাজ তৈরি হচ্ছে। এখন কিছু জায়গায় তারা চাঁদাবাজি করতেছে ভয় দেখিয়ে। তো এই যে ভয় দেখিয়ে চাঁদাবাজি করতেছে এবং ভয় দেখিয়ে মামলা রজ্জু করতেছে যে তোমরা যদি এত চাঁদা না দেয়, এটা হচ্ছে এই একটা পরিস্থিতি যখন তৈরি হয়, একটা আনসার্টেন জায়গা যখন থাকে, তখন কিন্তু সবসময় এই রকম অপরচুনিস্টটা তৈরি হয়। এখন দেখেন এই যে অপরচুনিস্টটা তৈরি হচ্ছে, জোর করে অজ্ঞাতনামা মানুষের বিরুদ্ধে মামলা, কাউকে ডাইরেক্টলি মামলা, তাকে বিভিন্ন মামলায় জড়ানো এবং ভয় দেখিয়ে চাঁদা আদায় করা। এই ঘটনাটা কিভাবে রুখতে পারে? এই ঘটনা রোখার জন্য আমাদেরকে ওই পুলিশ বাহিনীকেই আসলে ওই দক্ষতা তৈরি করতে হবে এবং থানার কার্যক্রমকে আবার ফিরিয়ে আনতে হবে সুন্দরভাবে। যে একটা সেন্টার এখনই তৈরি করা, একটা হটলাইন তৈরি করা, কোথায় এই ধরনের যত্রতত্র মামলা হচ্ছে, কোথায় ভয় দেখিয়ে চাঁদা কালেক্ট করতে হচ্ছে, আমাদের কয়েকটা হটলাইন দ্রুত তৈরি করা এবং সেখান থেকে খবরটা সেন্ট্রালি নিয়ে কম্পাইল করা। এবং সেখানে আমি মনে করি ছাত্র জনতার যারা প্রতিনিধি আছে, যারা সমন্বয়কারী বলেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ে বসে সেখানে একটা কমিটি করে দেওয়া যে কোথায় চাঁদাবাজি হচ্ছে, দেশে কোথায় অন্যায়ভাবে মামলা হচ্ছে, অন্যায়ভাবে মামলার ভয় দেখানো হচ্ছে এবং আরবিটারিলি অ্যারেস্ট করা হচ্ছে, সেইগুলো যদি আমরা মনিটর করতে পারি এবং ইমিডিয়েট অ্যাকশন হয়। এবং সেই অ্যাকশনটা কিভাবে হবে? এই ঘটনাগুলি আমরা সেন্ট্রালি প্রচার করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে দিতে হবে, প্লাস পার্টিগুলি, রাজনৈতিক দলগুলি চিহ্নিত করতে হবে তারা কোন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এগুলো করছে। কেন রাজনৈতিক দলের নাম ব্যবহার করাটাই হচ্ছে প্রবণতা। যে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র এবং জনতা মারা গিয়েছে এবং সে মারা যাওয়ার ফলে কারা মেরেছে, কিভাবে মেরেছে তার কিছুটা আইডেন্টিফিকেশন আমরা পেয়েছি যে এরা মেরেছে বা এদের দ্বারা, পুলিশের দ্বারা বা ছাত্রলীগ দ্বারা, আওয়ামী লীগের দ্বারা তারা অনেকে আহত নিহত হয়েছে। এখনও অনেকে বিদ্ধ অবস্থায় আছে এবং তারা মারা যাচ্ছে। তো সুতরাং সেই ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সুনির্দিষ্টভাবে অনেক মামলাতে যারা বিভিন্ন জায়গায় আছে সেখানে হাজার হাজার মানুষকে যেখানে সম্পৃক্ত করা হচ্ছে। আসলে হাজার হাজার মানুষের মধ্যে কে নির্দোষ কে দোষী ছিল সেটা আইডেন্টিফাই একমাত্র তদন্তের মধ্যে দিয়ে হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কিছু কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানী সব সময়, এখন না আগেও ছিল এখনও আছে,
যে তারা সুযোগ বুঝে নিজেদের কার্য হাসিল করার জন্য, ধরেন আপনার জমি জমা নিয়ে পারিবারিক শত্রুতা আছে, সেগুলোর কারণে তাদেরকে নামগুলো দেওয়া হচ্ছে। আমি বলবো যে অনতিবিলম্বে সেগুলো ইনভেস্টিগেশন করে যারা নির্দোষ তাদের মুক্ত করা হোক, এবং যারা এই ধরনের ঘটনা ঘটছে তারা যদি বিরত থাকে তার ব্যবস্থা গ্রহণ করা। অযথা মামলার শিকার হওয়া নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন। বলছেন অন্তর্বর্তীকালীন সরকার যেন এটি আমলে নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদের আইনের আওতায় নিয়ে আসেন। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ, ঢাকা।